হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাবজেক্ট ওয়াইজ ইউটিউব চ্যানেল। আমরা বায়োলজি থেকে সেল চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সবশেষে সেল ওয়াল সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ আমরা সেল মেমব্রেন অর্থাৎ প্লাজমা মেমব্রেন সম্বন্ধে জানব। চলো জেনে নিই। সেল মেমব্রেন, যারই আরেক নাম প্লাজমা মেমব্রেন, বিজ্ঞানী ন্যাগেলি ও ক্রেমার প্রথম পর্যবেক্ষণ করেন। পরে বিজ্ঞানী প্লোয়ি এই কোষ পর্দা নামকরণ করেন। এবার আমরা এই কোষ পর্দার গঠন সম্পর্কে জানব। এটা থিন, ইলাস্টিক, লিভিং, সিলেক্টিভলি পারমিয়াবেল ডাবল লেয়ার মেমব্রেন, অর্থাৎ এটা সূক্ষ্ম, স্থিতিস্থাপক, নির্বাচনমূলক ভেদ্য প্রকৃতির দ্বিস্তরী আবরণী। এটা প্রাণীকোষকে বাইরের দিকে পর্দা দিয়ে ঢেকে রাখে, কেননা প্রাণীকোষে কেবলমাত্র কোষ পর্দা থাকে। তাই এই কোষ পর্দাকে প্রাণীকোষের আউটার কভারিং বলা যেতে পারে, তাই তো। আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের ভেতরে কোষ পর্দা থাকে। তোমরা ছবিতে দেখতে পাবে এই কোষ প্রাচীর, ঠিক তার ভেতরেই কোষ পর্দা। আর এখান থেকে যেটা মনে রাখার বিষয় সেটা হলো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুই দেখা যায়, প্রাণী কোষে কেবল মাত্র কোষ পর্দা দেখা যায়। ঠিক আছে, এবার দেখো, ইট ইজ মেড আপ অফ ফসফোলিপিড মলিকিউল অ্যান্ড প্রোটিন। এই কোষ পর্দা ফসফোলিপিড অণু এবং প্রোটিন নিয়ে গঠিত। এবার আমরা ফাংশন অফ সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দার কাজ কি সেটা জানব। ইট রেগুলেটস মুভমেন্ট অফ মলিকিউলস ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য সেল। দ্যাট মিনস ইট রেগুলেটস অসমোসিস অ্যান্ড ডিফিউশন প্রসেস। এই কোষ পর্দা কোষের বাইরের এবং ভেতরের অণুগুলোর চলাচলকে ত্বরান্বিত করে, অর্থাৎ এটা ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়াকেই ত্বরান্বিত করছে, তাই তো। এবার আমরা এই কোষ পর্দা থেকে কিছু ইম্পর্টেন্ট নোট দেখে নেব। প্রথমেই কোষ পর্দার গঠন সংক্রান্ত যে মডেলগুলি আছে সেগুলো সম্পর্কে জানব। প্রথমে ওভারটন মডেল। বিজ্ঞানী ওভারটনের নাম অনুসারেই এই মডেল। তার মতানুসারে কোষ পর্দা এক স্তর লিপিড অণু নিয়ে গঠিত। এবার গটার গেন্ডেল মডেল। কোষ পর্দা দুটি লিপিড অনুস্তর নিয়ে গঠিত এনাদের মতে। এবার রবার্টসনের একক পর্দা মডেল বা ইউনিট মেমব্রেন মডেল বা প্রোটিন লিপিড প্রোটিন মডেল বা পিএলপি মডেল, এই চারটে নাম থেকেই যে কোনো একটা নাম দিয়ে তোমরা কিন্তু পরীক্ষাতে এমসিকিউ পেতে পারো। তো এই চারটে নামই তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সবশেষে সিঙ্গার ও নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল, তরল মোজাইক মডেল। দেখো, এই মডেলগুলো বিজ্ঞানীরা কোষ পর্দার গঠন বিশ্লেষণ করতে গিয়েই এই মডেলগুলোকে উপস্থাপিত করেছে। তো এই সিঙ্গার ও নিকলসন কোষ পর্দা গঠনে তাদের এই মডেলটা উপস্থাপনা করেছেন ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলেতে তারা বলেছেন তাদের মতানুসারে কোষ পর্দা ফসফোলিপিড অণুর একটি দ্বিস্তরী অর্ধতরল সংগঠন, যার মধ্যে প্রোটিন অণুগুলি মোজাইকের মতো বিন্যস্ত থাকে। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন এই লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসটাকেই সমুদ্রের জলে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন, সেই জন্য তারা এরকম নামকরণ করেছেন। ঠিক আছে, এবার আমরা দেখে নেব কোষ পর্দার ভেদ্যতা। দেখো, কোষ পর্দার গঠন পড়ার সময় আমরা পড়েছিলাম যে কোষ পর্দা সিলেক্টিভলি পারমিয়াবেল, অর্থাৎ এর মাধ্যমে কোষের ভেতরে ও বাইরে বিভিন্ন প্রকার আয়ন ও অণু চলাচল করে। কোষ পর্দার এরূপ প্রকৃতিকে ভেদ্যতা বা পারমিয়াবিলিটি বলে। ঠিক আছে, যেটা আমরা তখন বলেছিলাম সিলেক্টিভলি পারমিয়াবেল গঠনের সময় পড়েছিলাম। তো এবার এই ভেদ্যতা অনুসারে কোষ পর্দা বিভিন্ন প্রকারের হয়। এবার আমরা সেগুলোই জানব। প্রথমেই দেখো, অভেদ্য কোষ পর্দা অর্থাৎ ইমপারমিয়াবেল সেল মেমব্রেন। যে প্লাজমা পর্দার মাধ্যমে গ্যাসীয় অণু ছাড়া
কোনো কঠিন বা তরল পদার্থের অণু চলাচল করতে পারে না। তাহলে এই প্লাজমা পর্দার মাধ্যমে শুধু গ্যাসীয় অণুই চলাচল করতে পারে, কোনো কঠিন বা তরল পদার্থের অণু চলাচল করতে পারবে না, তাই তো? যার উদাহরণ হয়ে যাবে কয়েক প্রকার মাছের অনিশ্চিত ডিম্বাণুর কোষ পর্দা। ঠিক আছে, এবার দেখো অর্ধবেদ্য কোষ পর্দা অর্থাৎ সেমি পারমিয়াবেল সেল মেমব্রেন। যেসব পর্দার মাধ্যমে কেবলমাত্র দ্রাবক অণু যেমন জল চলাচল করতে পারে কিন্তু দ্রাবক পারে না, অর্থাৎ কি অর্ধবেদ্য পর্দাতে দ্রাবক চলাচল করতে পারে কিন্তু দ্রাবক পারে না। যার উদাহরণ হয়ে যাবে ডিমের আবরণ এবং মাছের পটকা, এগুলো হয়ে যাবে অর্ধবেদ্য কোষ পর্দার উদাহরণ। ঠিক আছে, এবার আমরা দেখব প্রভেদক ভেদ্য পর্দা বা পছন্দ মাফিক ভেদ্য পর্দা অর্থাৎ সিলেক্টিভলি অর ডিফারেন্টলি পারমিয়াবল সেল মেমব্রেন। অর্থাৎ যে কোষ পর্দার গঠন আমরা পড়ছিলাম সিলেক্টিভলি পারমিয়াবল, সেই সিলেক্টিভলি পারমিয়াবল সেল মেমব্রেন কেমন হয় সেটা দেখো। অল্প পরিমাণ দ্রাবক অণু চলাচল করতে পারে বা পছন্দ মাফিক আয়ন বা ক্ষুদ্র অণুর চলাচল ঘটে। এই জন্যই পছন্দ মাফিক, সবাই কিন্তু চলাচল করতে পারে না, শুধুমাত্র দ্রাবক কিছু অণু চলাচল করতে পারে। যেমন আমাদের উদাহরণস্বরূপ বলতে পারি সজীব কোষের কোষ পর্দা। ঠিক আছে, এবার আমরা দেখব কোষ পর্দার মাধ্যমে পরিবহন। কোষ পর্দার মাধ্যমে পরিবহন দুইভাবে ঘটে, একটা নিষ্ক্রিয় পরিবহন, অপরটা সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন অর্থাৎ প্যাসিভ ট্রান্সপোর্ট কি সেটা আমরা এবার দেখে নেব। যখন কোনো জৈব শক্তির প্রভাব ছাড়াই, এই জৈব শক্তিটা কি হবে? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই প্রভাব ছাড়াই প্লাজমা পর্দার মাধ্যমে পদার্থের অণু বা আয়নের পরিবহন ঘটে, তাকে নিষ্ক্রিয় পরিবহন বলে। ব্যাপন, অভিস্রাবণ, পরিস্রাবণ যার হচ্ছে উদাহরণ, যেখানে জৈব শক্তির কোনো প্রভাব থাকবে না, তবুও কোষ পর্দার মাধ্যমে পদার্থের অণু বা আয়নগুলোর পরিবহন ঘটবে, সেটাই হয়ে যাবে নিষ্ক্রিয় পরিবহন। ঠিক আছে, এবার হচ্ছে সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যখন কোনো শক্তির প্রভাবে পদার্থের অণুগুলি কোষ পর্দার মাধ্যমে নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানের দিকে চলাচল করে, তখন তাকে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলবো। ঠিক আছে, এখানে কিন্তু শক্তির দরকার। নিষ্ক্রিয় পরিবহনে যেমন শক্তির ছাড়াই কোষ পর্দার মাধ্যমে পরিবহন সম্ভব হচ্ছিল, সক্রিয় পরিবহনে কিন্তু সেটা হবে না, কারণ নিষ্ক্রিয় উল্টোটাই সক্রিয় হবে, তাই তো? তো এখানে শক্তিটা কোথা থেকে আসে? না, এখানে শক্তিটা এটিপি থেকে আসে। এই এটিপি থেকে নির্গত শক্তি এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। নিষ্ক্রিয় পরিবহনে কি পেয়েছিলাম আমরা? ব্যাপন, অভিস্রাবণ, পরিস্রাবণ। আমরা পরে ব্যাপন, অভিস্রাবণ, পরিস্রাবণ সম্পর্কে ডিটেলসে জানবো। শুধু এখন এটুকু জেনে রাখো, ব্যাপনে উচ্চ গাঢ়ত্বের স্থান থেকে নিম্ন গাঢ়ত্বের স্থানে পদার্থের অণুগুলি চলাচল করে, অর্থাৎ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে পদার্থের অণুগুলি চলাচল ঘটে ব্যাপনে। যেমন আমরা বলতে পারি ধূপের ধোঁয়া, একটা ধূপ যদি জ্বালিয়ে দিই, সেই ধোঁয়াটা চারিদিকে দেখো রুমে ছড়িয়ে পড়বে, এটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়লো। পারফিউমের গন্ধটা আমরা বলতে পারি, সিগারেটের ধোঁয়া, এগুলো আমরা উদাহরণস্বরূপ ব্যাপনের বলতে পারি। আর অভিস্রবণে কি ঘটে? অভিস্রবণে ঘটে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে উচ্চ ঘনত্বের দ্রবণে প্রবেশ করে পদার্থের অণুগুলি, নিয়ে দুপাশের যে ঘনত্বটা দ্রবণের সেটা সমান করে, অর্থাৎ একটা সমসত্ব পদার্থে পরিণত করে, সেটাই হচ্ছে অভিস্রবণ। এবার দেখব আমরা এন্ডোসাইটোসিস কি, তাই তো? তাহলে এন্ডোসাইটোসিস কি? যখন কোনো বহিরাগত কণা, সেটা খাদ্য বা জীবাণু যাই হোক বা তরল বস্তু কোষ পর্দার মাধ্যমে কোষে গৃহীত হয়। দেখো এন্ডন মানে হচ্ছে উইথিন, অর্থাৎ ভেতরে। এন্ডো মানে ভেতরে, তার মানে কি যে ভেতরে কোনো কিছু জিনিস প্রবেশ করবে, সেটা কোনো কণা হতে পারে বা কোনো তরল বস্তু হতে পারে। এবার দেখো এই এন্ডোসাইটোসিস দুই প্রকারের, একটা হচ্ছে পিনোসাইটোসিস এবং অপরটা হলো ফ্যাগোসাইটোসিস।
এই পিনোসাইটোসিস কী সেটা এবার আমরা দেখে নেব। যে পদ্ধতিতে কোষপর্দার মাধ্যমে তরল বস্তু কোষে গৃহীত হয় তাকে পিনোসাইটোসিস বা সেল ড্রিঙ্কিং বলে। কোষ পান, এটাও কিন্তু এর অপর নয়, এর নামটাও কিন্তু মনে রাখবে, সেল ড্রিঙ্কিং বা কোষ পান। যে পদ্ধতিতে কোষপর্দার মাধ্যমে তরল বস্তু কোষে গৃহীত হচ্ছে। আর ফ্যাগোসাইটোসিস কি? যে পদ্ধতিতে কোষপর্দা কর্তৃক কোনো কঠিন বস্তু, সেটা খাদ্যকণা বা জীবাণু যাই হোক, সেটা কোষে গৃহীত হচ্ছে। তাহলে পিনোসাইটোসিসের মাধ্যমে তরল বস্তু কোষে গৃহীত হচ্ছে এবং ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে কঠিন বস্তু কোষে গৃহীত হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এই যে পিনোসাইটোসিসে তরল বস্তুটা গৃহীত হলো কোষের ভেতরেতে, সেটা তো কোনো একটা জায়গায় জমা থাকবে। তো সেটা যেই গহ্বরে জমা থাকে সেইটাকে বলে পিনোসাইটিক গহ্বর বা পিনোজোম। ঠিক আছে, বিজ্ঞানী এডওয়ার্ড প্রথম অ্যামিবার কোষে এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। আর এই ফ্যাগোসাইটোসিসের মাধ্যমেও যে কোনাটা ভিতরে গৃহীত হলো কোষের, সেটা যেইখানে জমা থাকে সেটাকে বলবো ফ্যাগোসাইটিক গহ্বর বা ফ্যাগোজোম। এটা এককোষী অ্যামিবা এবং শ্বেতকণিকায় দেখা যায়। আবার অ্যামিবা এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতেই কিন্তু খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এই পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা পেলে। পিনোজোম কাকে বলে, অ্যামিবা এবং শ্বেতকণিকা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, ফ্যাগোজোম কাকে বলে। ঠিক আছে, এই পদ্ধতিগুলো, এই যে পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস প্রসেস, এর ডিটেলস আমাদের জানার দরকার নেই। জাস্ট এইটুকু জানলেই আমরা এখান থেকে সমস্ত রকম এমসিকিউ সলভ করতে পারবো। ঠিক আছে, এবার তো আমরা এন্ডোসাইটোসিস পড়লাম, এবার তাহলে আমরা এক্সোসাইটোসিস কী সেটা দেখে নিই। কোনো কোষ থেকে যখন কোনো পদার্থ, সেটা উৎসেচক বা হরমোন ইত্যাদি নিঃসৃত হয়ে কোষের বাইরে আসে। এক্সো মানে সবসময় বাইরে, তার মানে কি কোষ থেকে কোনো পদার্থ ক্ষরিত হচ্ছে, সেটা কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস। ঠিক আছে, এই কোষ পর্দা থেকে যত রকমের এমসিকিউ আসতে পারে, সেটা এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপি যে কোনো এক্সামের কথা মাথায় রেখেই আমি অনেকটাই ডিটেলসে আলোচনা করলাম। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, বাই।